নিউজ 18 প্রাইমে আরো একবার আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আমরা নজর রাখবো বাংলাদেশের পরিস্থিতির দিকে। আগামীকালই সম্ভবত বাংলাদেশের তদারকি সরকারের শপথ। আগামীকালই দেশে ফিরছেন মোহাম্মদ ইউনূস। আগেই নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নোবেল জয়ীর নেতৃত্বেই কাল শপথ নিতে পারে অন্তর্বর্তী সরকার। নোবেলজয়ীর নেতৃত্বেই আগামীকাল শপথ নিতে পারে অন্তর্বর্তী সরকার। ঢাকায় বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে প্রস্তাব জানান আন্দোলনকারী ছাত্ররা। বৈঠকে 3 বাহিনীর প্রধানও ছাড়া ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 অধ্যাপক। সেখানেই মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার প্রস্তাব দেন ছাত্ররা। সেই প্রস্তাব গ্রহণ করেন রাষ্ট্রপতি। এছাড়াও সরকারে এক মুক্তিযোদ্ধাকে মনোনয়ন দেওয়ারও পরামর্শ দেন তিনি। অর্থাৎ আগামীকালই সম্ভবত বাংলাদেশের তদারকি সরকারের শপথ। আমরা প্রাথমিকভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। অন্তর্বর্তী সরকারের বাকি সদস্য কারা হবেন সে বিষয়ে 15 জনের নামের একটি তালিকাও তৈরি হয়েছে। খুব দ্রুত সরকার গঠন নিয়ে সিদ্ধান্ত ঘোষণা হবে। বৈঠকের পর আন্দোলনকারী ছাত্রনেতা নাহিদ ইসলাম জানান, সরকারি সম্পত্তি পাহারা দেবে ছাত্ররা। সরকারি স্থাপনা, রাষ্ট্রীয় সম্পদ এবং আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদেরকে রক্ষা করতে হবে এবং পুলিশ বাহিনীকে, আইন শৃঙ্খলা বাহিনীকে পুনর্গঠনের মাধ্যমে দ্রুতই জনগণের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নিয়োগ করা হবে এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনী ফিরে আসা না পর্যন্ত আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে এই যে কোনো ধরনের নাশকতা যাতে না হয়, লুটপাট যাতে না হয়, সেজন্য ছাত্র জনতাকে পাহারা দিতে হবে, সতর্ক অবস্থানে থাকতে হবে। সকলে মিলে ছাত্র জনতার দেশ গঠনের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণ করব। বাংলাদেশে তদারকি সরকার গঠনের উদ্যোগ। আজ ফের বৈঠকে আন্দোলনকারী ছাত্ররা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ ফের বৈঠক ছাত্র নেতাদের। তদারকি সরকারের শপথের দিন নিয়ে আলোচনা, কথা হতে পারে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও। একদিকে তদারকি সরকার গঠনের প্রস্তুতি চলছে, অন্যদিকে শেখ হাসিনাকে কড়া আক্রমণ মোহাম্মদ ইউনূসের। হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার অভিযোগ। হাসিনা দেশ ছাড়ায় সবাই খুশি দাবি করছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ। It's a celebration now all over Bangladesh that she has left. Now they're free from her. This was something that they're hoping someday will happen. The students made it happen. Demonstration became uglier and uglier because government wanted to shoot at them. They did shoot them, they killed them, continued with them, and then they brought paramilitary. Still, students become larger and larger in number. Now she had to leave the country because of the things that she have done over years. And this is the failure of democracy. She didn't want democracy to be in Bangladesh. She had fake elections, never had a real election like we had in the 16th of December in 1971. And the similar situation is going on all over the country. This is a new liberation that they feel they have. So that was the cure for Bangladesh. Have a caretaker government so that they can have a fair and transparent election. মোহাম্মদ ইউনূস এও দাবি করছেন বেশি দিন সেনা শাসন মানবে না বাংলাদেশের মানুষ। Army rule is always bad, always destroys whatever you got. It's never welcome to anybody. So we will be very vocal if the army continues. গণতন্ত্রের জনমতকেই প্রাধান্য দিতে হবে দাবি করছেন মোহাম্মদ ইউনূস। In democracy, anybody come in. Trump is getting elected. Everybody hates it. I hate the way he does. Doesn't mean that he cannot run the election. So this is democracy. People, whether it's Jamaat or BNP or anybody,
You have to accept democracy. There is no escape from that. You have to get rid of all those ideas that is Jamaat is either you do it in India like that. This is Jamaat, you cannot do that, or in Bangladesh or anywhere else. Democracy is democracy. Everybody has a right to vote, right to express their opinion, as long as they obey the rules of the law. বাংলাদেশের অভিনেতা আজমেরী হক বাঁধন পড়শি দেশের অবস্থা নিয়ে বরাবরই সোচ্চার হয়েছেন, পথে নেমেছেন। তার সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি। তিনি কি বলছেন? বিশৃঙ্খলার ভুয়ো খবর ছড়ানো হচ্ছে, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুটি থাকবে, দাবি অভিনেতা আন্দোলনকারীর। গত 15 বছরে তিনি এমন একটা সিস্টেম তৈরি করেছেন যেখানে তার লোকরাই রয়ে গেছে, সেটা সামরিক বাহিনীতে হোক, সেটা আমাদের মাননীয় প্রেসিডেন্ট হোক, মাননীয় স্পিকার হোক, প্রত্যেকটা মানুষই কিন্তু আসলে তারপরে কথা বলেছে। এবং আমাদের কাছে এটা খুবই সন্দেহজনক যে কেন সামরিক বাহিনী কিংবা পুলিশ এই সরকার পলায়ন যখন করেছেন তখন কেন আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তারা মাঠে নামেনি। এখানে কি তাদের অন্য কোনো প্ল্যান ছিল কিনা যে এই ধরনের নাশকতা করে তারা এটা দেখাতে চায় কিনা উনি যখন থাকছেন না তখন নৈরাজ্য আরো তৈরি হচ্ছে। সেটাকে একেবারে ভেঙে গুড়িয়ে ভেস্তে দিয়েছে আমাদের ছাত্র জনতা। গণভবনে যেই লুটপাট হয়েছে সেই মালামাল ফেরত দিয়ে যাচ্ছে মানুষ, গণভবন পরিষ্কার করা হয়েছে, সংসদ ভবন পরিষ্কার করা হয়েছে, রাস্তাঘাট পরিষ্কার করছে, ট্রাফিক কন্ট্রোল করছে। আর অবশ্যই আমাদের এখানে সাম্প্রদায়িক একটা সম্প্রীতি থাকবে। আমি বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে, যারা বাংলাদেশে জন্মেছে বাংলাদেশটা তাদের সবার, আমরা সবাই বাংলাদেশি। আমি এইরকম একটা রাষ্ট্র ব্যবস্থা দেখতে চাই যে রাষ্ট্র ব্যবস্থায় আসলে কোনো রকমের বৈষম্য থাকবে না। এবং এই ছাত্রদের স্পিরিটটা যদি আমরা কাজে লাগাতে পারি, তারাই পরবর্তীতে আমাদের লিডার হবে, তারাই আমাদের আসলে পথ প্রদর্শক। আমরা তাদের সাথে আছি এবং সাথে থাকবো। 1975-এর পর ফের একবার ভারতের সেফ হাউসে মুজিব কন্যা, সঙ্গে রয়েছেন বোন শেখ রেহানা। তবে প্রশ্ন উঠছে, হাসিনার পরবর্তী গন্তব্য কি ইউরোপ? আগামী 24 ঘন্টার মধ্যে ভারত ছাড়তে পারেন শেখ হাসিনা। সোমবার ইস্তফা দিয়ে দেশ ছেড়ে ভারতে চলে আসেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বোনকে নিয়ে দিল্লিতে আশ্রয় নেন মুজিব কন্যা। আগামী 24 ঘন্টার মধ্যে তার ইউরোপে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখেছি গতকালই খালেদা জিয়া তিনি জেল মুক্তি হয়েছেন, আর আজ বাংলাদেশে ফিরতে পারেন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। বাংলাদেশের রাষ্ট্রপতির নির্দেশে জেল মুক্তি। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক দীর্ঘদিন বাংলাদেশ ছাড়া তিনি। 2004-এ শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রে অভিযুক্ত করা হয়। বর্তমানে লন্ডনে তারেক রহমান। লন্ডন থেকে ঢাকায় ফিরতে পারেন খালেদার ছেলে তারেক রহমান। তার আগে ভার্চুয়াল বার্তা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যানের। গুণী মানুষদেরকে রাষ্ট্র পরিচালনায় ও নীতি প্রণয়নে অন্তর্ভুক্ত করতে জাতীয় সংসদে উচ্চ কক্ষ চালু করার প্রস্তাব বাংলাদেশ জাতীয়তাবাদী দল রেখেছে। এরই ভিতরে স্বৈরাচার গণহত্যাকারী হাসিনার পতনের মধ্যে দিয়ে হাজারো শহীদের রক্ত রঞ্জিত বিপ্লবের প্রথম ধাপ সফল হয়েছে মাত্র। এই রক্ত ঝরা বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আসুন নাগরিক হিসাবে আমরা আরো দায়িত্বশীল আচরণ করি। আমরা দেখেছি গতকালই খালেদা জিয়া তিনি জেল মুক্তি হয়েছেন, আর আজ বাংলাদেশে ফিরতে পারেন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। বাংলাদেশের রাষ্ট্রপতির নির্দেশে জেল মুক্তি। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক দীর্ঘদিন বাংলাদেশ ছাড়া তিনি। 2004-এ শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রে অভিযুক্ত করা হয়। বর্তমানে লন্ডনে তারেক রহমান। লন্ডন থেকে ঢাকায় ফিরতে পারেন খালেদার ছেলে তারেক রহমান। তার আগে ভার্চুয়াল বার্তা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যানের। গুণী মানুষদেরকে রাষ্ট্র পরিচালনায় ও নীতি প্রণয়নে অন্তর্ভুক্ত করতে জাতীয় সংসদে উচ্চ কক্ষ চালু করার প্রস্তাব বাংলাদেশ জাতীয়তাবাদী দল রেখেছে। এরই ভিতরে স্বৈরাচার গণহত্যাকারী হাসিনার
পতনের মধ্য দিয়ে হাজারো শহীদের রক্ত রঞ্জিত বিপ্লবের প্রথম ধাপ সফল হয়েছে মাত্র। এই রক্ত ঝরা বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আসুন নাগরিক হিসাবে আমরা আরো দায়িত্বশীল আচরণ করি। দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন, সংখ্যালঘুদের রক্ষা করুন, বাংলাদেশ অশান্তি বন্ধের আহ্বান মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী। বঙ্গবন্ধু আর শেখ হাসিনা কোনো মতে এক কথা নয়। ৩২-এর বাড়ি যেভাবে জ্বলতে পুড়তে ধ্বংস হতে দেখলাম, তার আগে আমার মৃত্যু হলে অনেক ভালো হতো। নিশ্চয়ই আওয়ামী লীগ অন্যায় কাজ করেছে অনেক। আজকের এই ধ্বংস ভবিষ্যৎ ইতিহাসে বাঙালি জাতির জন্য একটা কলঙ্কের হয়ে থাকবে। আমি সফল ছাত্র নেতৃবৃন্দকে বলবো, দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন, সংখ্যালঘুদের জীবন রক্ষা করুন। আওয়ামী লীগ করলেই কোনো দোষের নয়, কোন আওয়ামী লীগের গায়ে হাত দেবেন না। দেশে শান্তি স্থাপন করুন, আপনারা জয় তিলক কপালে পড়ুন। আর এবার দেখাবো ফের উচ্ছেদ করতে গিয়ে বাধার মুখে পুরসভা। ফের বেআইনি নির্মাণ ভাঙতে গিয়ে বাধার মুখে পড়ল পুরসভা। শিলিগুড়ির ঘটনা, শিলিগুড়ির জলপাই মোড়, সেখানে ব্যবসায়ী সমিতির বিক্ষোভ। নিকাশি নালার উপর দোকানঘর তৈরির অভিযোগ। বেআইনি নির্মাণ ভাঙতে গেলে ক্ষোভের মুখে পড়ে পুরসভা। আলোচনা করে পুনর্বাসনের ব্যবস্থার দাবি। জল নিষ্কাশনের জন্য একটা ব্যবস্থা নেওয়া উচিত। আমাদের লক্ষ্য একটাই, ড্রেনটাকে নির্দিষ্ট একটা ওয়াইড যেটা আছে সেটা বলুক, 6 ফিট 7 ফিট 8 ফিট 10 ফিট কি হবে, তারপরে যে জায়গাটা আছে সেই জায়গাটা আমাদেরকে দিক, আমরা সেই জায়গায় আমরা নিজেরা ব্যবসা করি। এখানে মোটামুটি আমাদের টোটাল এদিকে কোনো নোটিশ হয়নি। আমরা এই শহরের নাগরিক, আমরা চাই মাননীয় মেয়র আমাদেরকে নির্দিষ্ট সময় আলোচনা করুন, আমরা সমস্ত বিষয়গুলোর সঙ্গে সহযোগিতা করতে পারি। আমরা মাননীয় মেয়রের সাথে কথা বলে তারপরে আমরা কি ডিসিশন দেয় সেটা মানবো। এক একটা 20 ফুট 22 ফুট আছে, অতটুকু তো জায়গা লাগবে না। যতটুকু সরকারের জায়গা দরকার আছে অতটুকু নেবার পরে যদি কিছুটা বাঁচে তাহলে এখানে আমাদের ব্যবসা করতে যাওয়া যায়। কারণ আমাদের বউ বাচ্চা আছে, মা বাবা আছে। অল্প বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে, যার জেরে চরম ভোগান্তি পানিহাটির মানুষদের। পানিহাটিতে সেখানে রাস্তার কাজ ঘিরে ক্ষোভ। কল্যাণী এক্সপ্রেসওয়ের মতন একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে অল্প বৃষ্টিতেই জল জমে যাচ্ছে, তাই নিয়েই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুবীর, কল্যাণী এক্সপ্রেসওয়ের মতন একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেখানেও নিকাশির সমস্যা কতদিন ধরে? দেখো, কল্যাণী এক্সপ্রেসওয়ে রাস্তার সম্প্রসারণের কাজ চলছে এবং সেই সম্প্রসারণের কাজের জন্য বিভিন্ন জায়গায় কিন্তু যারা কেএমডির আধিকারিক রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় কাজ করছেন এবং সেই জায়গা থেকে পানিহাটি পৌরসভার 29 নম্বর ওয়ার্ডে কিন্তু সেখানে জলমগ্ন হয়ে পড়ে। কারণ সেখানে একটি কালভার্ট করার কথা ছিল কেএমডির আধিকারিকদের, সেই কালভার্টটি না করার জন্য জল নিকাশি যে ব্যবস্থা অর্থাৎ সেই জায়গাটা কিন্তু সমস্যার সম্মুখীন হয় এবং জল সেখান থেকে না বেরোনোর জন্য কিন্তু গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ে এবং বারংবার কেএমডি আধিকারিকদের জানানো সত্ত্বেও কিন্তু কোনো রকম যখন কোনো সুরা হয়নি, সেহেতু বাধ্য হয়ে গ্রামবাসীরা যারা রয়েছেন তারা কিন্তু আজকে কল্যাণী এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ দেখান এবং কেএমডির আধিকারিকদের ঘিরে তারা বিক্ষোভ দেখান। এই মুহূর্তে যেটা পরিস্থিতি রয়েছে, স্থানীয় কাউন্সিলর অরিন্দম বিশ্বাস তিনি কেএমডির আধিকারিকদের সাথে কথা বলে সেই জায়গা থেকে কিন্তু কালভার্ট করে সেখান থেকে নিকাশি ব্যবস্থা অর্থাৎ জল বের করানোর যখন করা হয়েছে, সমাধান হয়েছে, সে তারপরে কিন্তু গ্রামবাসী যারা রয়েছে তারা কিন্তু বিক্ষোভ তুলে নেন। বেশ, কেএমডি এর আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখান, বিক্ষোভকারীরা কি বলছেন শোনাবো আপনাদের এবং কাউন্সিলর কি বলছেন শোনাবো। জল পাস হওয়ার নিকাশি ব্যবস্থা একদমই বেহাল দশা। কেএমডি এর লোক বা এই যে রাস্তা কল্যাণী রোডের যারা করেছে জল পাসিং এর কোনো জায়গাই রাখেনি। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে এন্টার পঞ্চায়েত
নিউ ব্যারাকপুর পানিয়াটির জল টোটাল 29 নম্বর ওয়ার্ডের উপর থেকেই পাস হয়ে একদম পঞ্চায়েতে নিউ ব্যারাকপুর দিয়ে আসে। এবার এন্টার এলাকার ঘরের ভিতরে সাধারণ মানুষরা জলের মধ্যে আটকে আছে। রাস্তাটা যদি সাবওয়ে জল পাস হওয়ার থাকতো তাহলে এত প্রবলেম হতো না। তবে হ্যাঁ, প্রশাসনরাও বলেছে যে না, এটা কাটিয়ে দিলে জলটা বেড়ে যাবে। প্রশাসনও সহযোগিতা করেছে আমাদের সঙ্গে। বর্ষার শুরুতেই আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে বেহাল রাস্তার অভিযোগ সামনে উঠে আসছে, আর এবার বেহাল রাস্তা দ্রুত সারাইয়ের নির্দেশ নবান্নের। বর্ষার শুরুতেই যে ছবি সামনে উঠে আসছে বেহাল রাস্তার, সেই বেহাল রাস্তা দ্রুত সারাইয়ের নির্দেশ নবান্নের তরফ থেকে। প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে এবং কবে থেকে কাজ শুরু হবে তাহলে? দেখো, আজ রাত থেকেই বিভিন্ন জেলায় জেলায় রাস্তা মেরামতির কাজ দ্রুত শুরু করা হচ্ছে, তেমনটাই রাজ্যের পূর্ত দপ্তর সূত্রে খবর। মূলত পূর্ত দপ্তরের অধীনে যে রাস্তাগুলি রয়েছে, বিশেষ করে যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে, বেলঘড়ি এক্সপ্রেসওয়ে, কলকাতার সব থেকে গুরুত্বপূর্ণ রাস্তা, অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা ভিআইপি রোড, পাশাপাশি একাধিক রাস্তা যা কার্যত বেহাল দশা হয়ে রয়েছে। বৃষ্টির জন্য একাধিক জায়গায় খানাখন্দ গর্ত রয়েছে, গাড়ির গতি কমে যাচ্ছে, তেমনটাই অভিযোগ এসেছে নবান্নে। খোদ মুখ্যমন্ত্রী দপ্তরেও অভিযোগ এসেছে বলে নবান্ন সূত্রে খবর। রাজ্যের পূর্ত দপ্তরের তরফে বিভিন্ন জেলায় জেলায় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে দ্রুত রাস্তা মেরামতি কাজ শুরু করা হয়, বিশেষত প্যাচ ওয়ার্কের কাজ যাতে দ্রুত শুরু করা হয়, যানবাহন চলাচলের যোগ্য যাতে রাস্তাগুলি হয়ে ওঠে। কারণ একাধিক জায়গা থেকে ট্রাফিক বা যানজটের খবর উঠে আসছে এই রাস্তা খারাপের জন্য, বিশেষত যশোর রোড থেকে শুরু করে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে, এয়ারপোর্ট, একাধিক জায়গায় এই যানজটের খবর উঠে আসছে। তাই দ্রুততার সঙ্গে যাতে রাস্তা মেরামতির কাজ শুরু হয়, এবং তোমাকে জানিয়ে রেখে আজ রাত থেকেই সেই মেরামতির কাজও শুরু করার নির্দেশ দিয়েছেন পূর্ত দপ্তরের তরফে। শুধু তাই নয়, কলকাতা বা শহরাঞ্চল নয়, জেলায় জেলায় যে রাস্তাগুলি খারাপ হচ্ছে তাকে চিহ্নিত করা এবং সঙ্গে সঙ্গে সেই রাস্তাগুলি দ্রুত মেরামতির কাজও শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। আর এবার একটু জলপাইগুড়ির দিকে নজর রাখবো। জলপাইগুড়ি, সেখানে জল সংকটের দুটো ছবি সামনে উঠে আসছে। একদিকে বর্ষা, যখন বর্ষা আসে তখন বানবাসী, অন্যদিকে অন্য সময়ে সংকট, আর যার জেরে কিন্তু জল ভরতে গিয়ে একেবারে চুলোচুলি মারপিটের মতন পরিস্থিতি সৃষ্টি হয়। প্রতিদিনের অশান্তি, প্রতিদিনের ঘটনা, প্রতিদিনের অশান্তিতে ক্ষুব্ধ স্থানীয়রা। তাই রাস্তায় বালতি ফেলে অবরোধ পরেশ মিত্র কলোনিবাসীর। অবরোধের জেরে বন্ধ গাড়ি চলাচল। যেখানে 100-র বেশি পরিবার, সেখানে জানেন কলের সংখ্যা কটি? একটি, শুধুমাত্র একটি কল থেকে প্রায় 100-টিরও বেশি পরিবারের মানুষজন এখান থেকে জল নেয়। তাও আবার নিয়মিত জলও আসে না, এমনটাই অভিযোগ করছেন তারা। ফলে জল ভরতে গিয়ে শুরু হয় চুলোচুলি, মারপিট। পুরসভাকে জানিয়েও সমস্যা মেটেনি। স্থানীয়দের অভিযোগ মেনে নিয়েছেন কাউন্সিলরও। জল নেই, কলের মধ্যে জল পড়ে না, জল পাচ্ছি না আমরা, এই জন্য আমরা করছি রাস্তায় আমরা অপরাধ করছি। একটাই কল আমাদের ওখানে, জল থাকে না, আধা ঘন্টা 1 ঘন্টা থাকে, চলে যায়, আর অল্প অল্প পরে বন্ধ হয়ে যায়। অত টাকা দিয়ে জল নিছি, কল ঘরে ট্যাঙ্কি নিছি, কি জল উঠে না কোনোদিন ঘরে। মানুষগুলো দীর্ঘ 1.5 বছরের বেশি সময় ধরে জলকষ্টে ভুগছে। আমি বারংবার পৌরসভাকে বিষয়টা জানিয়েছি। কোথাও পাইপলাইন, খুব সরু পাইপলাইন, কোথাও জলের ফ্লো নেই, কোথাও সরু সুতোর মতো জল পড়ছে, মানুষের বাড়িতে ট্যাঙ্কিতে জল উঠছে না। তো মানুষ কতটা সহ্য করবে? আর সহ্য করতে করতে মানুষ তো একটা ডিসিশন তো নিতে বাধ্য হয়। তখন আমি বারংবার তাদেরকে দিনের পর দিন তাদেরকে আশ্বাস দিয়েছি যে আজ হবে, এই মাসে হবে, ওই মাসে হবে, পরের মাসে হবে, কিন্তু আমিও তাদের আশ্বাসটা ঠিক মতো রাখতে পারিনি, ভরসাটা রাখতে পারিনি। আর এবার আমরা নজর রাখবো গড়চুমুক পর্যটন কেন্দ্রের দিকে। পর্যটন কেন্দ্র আর তার বাইরে 11,000 ভোল্টের বিদ্যুতের তার। অভিযোগ উঠছে এই বিদ্যুতের তারের সংস্পর্শে এসে এক হোটেল কর্মীর মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হোটেল কর্মীর মৃত্যুর অভিযোগ। গড়চুমুকে হোটেল কর্মীর মৃত্যুতে উত্তেজনা। অবৈধভাবে হোটেল তৈরির অভিযোগ বিক্ষোভকারীদের। এই পারমিশনটা প্রথম কে দিয়েছে, জবটা দিতে হবে আমাদের। 11,000 ভোল্টেজ আছে ওপরে, ঠিক আছে। আমরা একটা বাড়ি করতে গেলে তার অঞ্চলে পারমিশন নিতে হয়, এর পারমিশন নিতে হয়। আগে একটা ছোট ঘুমটি মিষ্টি দোকান ছিল,
তো এটাকে পারমিশন কি করে হতে পারে? এত বড় হোটেল একটা তৈরি হয়ে গেল, কি করে পারমিশন পেতে পারে? আবার 11,000 ভোল্টেজে কি করে হতে পারে? এটা আনলিগেল একদম।